নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝে গেছেন যে তার দল এই রাজ্যে সেই রকম সংখ্যা পাবে না যে সংখ্যাটা বিজেপি পাবে, মানে তাদের দল বিজেপির চেয়ে নিচেতে চলে যাবে? তাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে অন্যরকম সুর? চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের আলোচনা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় গিয়ে বক্তব্য রাখছেন। তার বক্তব্য আমি এই মুহূর্তে তুলে ধরছি না আপনাদের সামনে, তবে আপনারা সবাই জানেন যে যে বক্তব্যটা ঘিরে সবচেয়ে বেশি আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক দলেতে এবং তার সঙ্গে সঙ্গে টিভি চ্যানেলে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ইভিএম মেশিনের ওপরে দোষ খোঁজার একটা জায়গা খুঁজে পেয়েছেন। তিনি বলছেন যে যেখানে যেখানে ভোট কম হয়েছে সেটাকে নাকি বাড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেই ঘুরে ফিরে ইভিএম এর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া ধান্দা। হঠাৎ করেই এখন কেন এই ইভিএম এর উপর দোষ চাপানোর ব্যাপার এলো? মনে রাখবেন, অন্যান্য রাজ্যেও তো ভোট হচ্ছে। কংগ্রেসে যিনি প্রার্থী ছিলেন রাহুল গান্ধী, তিনি কেরালায় ওয়ানাডে দাঁড়িয়েছেন এবং সেখান থেকে তিনি কন্টেস্টও করলেন, কিন্তু সেখানে তিনি বলেননি, তার কণ্ঠে একবারও আসেনি যে এই দেশের মধ্যে যেখানে ভোট চলছে লোকসভা নির্বাচনের, সেখানে ইভিএম মেশিন নিয়ে গন্ডগোল হচ্ছে। এখনো পর্যন্ত কেউ বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন, এবার সমস্ত রাজনৈতিক দল কিন্তু বলতে শুরু করবে। আসলে এই বলার পেছনে কারণ কি? এই তো গতকাল পর্যন্ত আমরা দেখলাম মমতা ব্যানার্জি সবার সামনে চিৎকার করে করে বলছেন প্রথম দফা ভোটে শেষ হয়ে গেছে, দ্বিতীয় দফা ভোট তাতে শেষ হয়ে গেছে, মানে দুটো দফা ভোটে এই মোটামুটি বিজেপি সব শেষ হয়ে গেছে, চারিদিকে বিজেপি হেরে গেছে, বিজেপি হেরে ভূত হয়ে গেছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তো এটা বললেন, হঠাৎ করে তার আজকে কি মনে হচ্ছে যে তিনি বলা শুরু করে দিলেন ইভিএম নিয়ে? আসলে এই জিনিসটা আপনাকে পুরোনো দিনের কথা মনে করিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই হারেন তখন তিনি বলেন নৈতিক জয়, হেরে গেলে বলেন, আর জিতে গেলে বলেন আমরা জিতলাম। পরাজয়টাকে তিনি নৈতিক জয় হিসেবে মানেন, কিন্তু জিতে যাওয়াটাকে তিনি আর অন্য দলের নৈতিক জয় ভাবেন না। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পরে হঠাৎ করে কেন এখন বলা শুরু করছেন ইভিএম মেশিন নিয়ে? দুটো দফা যখন ভোট হয়ে গেছে তখন কেন তিনি বলছেন? বাংলার বুকে তার মানে কি ইঙ্গিত তিনি পাচ্ছেন, বা তার কাছে কি নিউজ আছে? দেখুন, আমি লাগাতার আপনাদের বলে আসছি রুদ্রবার্তাতে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন তাতে বোঝা যাচ্ছে তিনি খুব চাপে আছেন এবং ধীরে ধীরে তার চাপটা বাড়ছে। আজকেও একটা হঠকারী সিদ্ধান্ত কিন্তু তৃণমূল কংগ্রেস নিয়ে ফেলেছে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাটিং করা কুণাল ঘোষ, যার বক্তব্য সবসময় চাঁচাছোলা, এবং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিরোধী দলের যে কেউ যাকে পারছে তাকে যা তা ভাষায় আক্রমণ করতেন কুণাল ঘোষ। আজ কুণাল ঘোষ হয়তো আফসোস করছেন। তার একটা ইন্টারভিউ দেখছিলাম, তিনি সেখানে বলছেন যে সবচেয়ে বেশি আমি বোধহয় বলেছি। সেই কুণাল ঘোষকে আজকে সরিয়ে দেওয়া হলো তার পদ থেকে, যে কুণাল ঘোষ নিজের পদ থেকে অলরেডি ইস্তফা দিয়ে দিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে তাকে আবার সরে যেতে হলো। যাই হোক, তাকে সরিয়ে দেওয়া হয়েছে মানে তাকে অপমান করা হয়েছে। এই যে বিষয়টা হচ্ছে না, এটাও কিন্তু একটা চিন্তার ব্যাপার, কারণ তৃণমূল কংগ্রেস এখন কার্যত দিশাহাল হয়ে যাচ্ছে। অভিষেক ব্যানার্জি তিনি লড়াই লড়ছেন, যতই তিনি বড় বড় ডায়লগ মারুন যে আমাকে হারানোর কেউ নেই, অমুক তমুক হ্যান ত্যান, কিন্তু তিনি জানেন পচা শামুকে কিন্তু পা কাটতে পারে। অর্থাৎ অভিজিৎ দাস ববি, অভিজিৎ দাস এলিয়াস ববি, তিনি কিন্তু ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট হওয়ার পরে অনেকটাই কিন্তু বিজেপি তার জায়গা তৈরি করে ফেলছে, যেটা বাইরে থেকে কাউকে নিয়ে এসে বসালে হতো না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার আওয়াজ, যে আওয়াজটা দিচ্ছিলেন আগে, তার থেকে একটু সরে গেছেন। তিনি বলছেন এখনো সময় আছে, আপনারা প্রার্থী বদল করে বাইরে থেকে কাউকে নিয়ে আসুন। দেখুন, বাইরে থেকে কাকে আনা হবে কি না আনা হবে এটার প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু আমি যাচ্ছি যে প্রসঙ্গে, সেটা হচ্ছে ভাইটাল, আর সেটাই হচ্ছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝে গেছে, মানে মমতা ব্যানার্জি বুঝে গেছে যে তাদের দল সেই ডিজিটটা পাচ্ছে না, যে ডিজিটটা পেলে বুক বাজিয়ে বলতো আমরাই আসছি। তাদের যে ক্যালকুলেশন, সে ক্যালকুলেশন বলে দিচ্ছে যে 6টা যে ভোট হয়েছে, মানে 6টা যে হলো টোটাল লোকসভা নির্বাচনে, 6টা যে হলো আসন, সেই 6টা আসনেই তারা মোটামুটি পিছিয়ে গেছে এবং সেখানে দাঁড়িয়ে আর জায়গা নেই তাদের। 6টা আসনেই তিনি কিন্তু বুঝে গেছেন যে তাদের ইন্টারনাল যে রিপোর্ট আছে তাতে বুঝে গেছেন তিনি যে 6টা আসনেই তিনি একদম হারছেন। এই 6টা আসন হারা তার কাছে কিন্তু অবধারিত ছিলই, আমরা সবাই ক্যালকুলেশন করে বলে দিয়েছিলাম যে হারছে। রায়গঞ্জটা নিয়ে একটু আমার চিন্তা ছিল, কিন্তু তারপরে বোঝা গেছে যে রায়গঞ্জেও তৃণমূল কংগ্রেস জিতছে না। দেখুন, আপনি যদি কার্যত পুরো ব্যাপারটা আপনি যদি সিনারিওটা ভালো করে দেখেন, রাজনীতি আপনাকে কি বোঝাচ্ছে আপনি খুব বুঝে যাবেন। সেটা হচ্ছে, দেখুন, রায়গঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির ক্যান্ডিডেটকেই দাঁড় করিয়ে দিয়েছে। মানে বিজেপি থেকে যারা ছেড়ে এসছে, যারা এখনো পর্যন্ত বিধায়ক পদে ইস্তফা দেয়নি, তারা সবাই দাঁড়িয়ে গেছে।
আপনারা জানেন মুকুটমণি থেকে শুরু করে কৃষ্ণ কল্যাণী দুজনেই বিধায়ক পদ না ছেড়ে তৃণমূলের হয়ে লোকসভায় দাঁড়িয়ে গেছে, দুজনেই হারবেন। তো এই যে করেছেন তিনি, কারণ হচ্ছে তিনি চাপে আছেন, বাইরে থেকে ক্যান্ডিডেট নিয়ে এসে দাঁড় করাতে হচ্ছে, কারণ আভ্যন্তরীণ গন্ডগোল আছে। যদি আভ্যন্তরীণ গন্ডগোল না থাকতো তাহলে শত্রুঘ্ন সিনহাকে না হয় আসানসোলে আগে করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এই কীর্তি আজাদকে নিয়ে আসা বা ইউসুফ পাঠানকে নিয়ে আসা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল কার্যত দুভাগে ভাগ হয়ে রয়েছে। একদিক হচ্ছে বড় মানে সিনিয়র পার্টি, আর একদিক হচ্ছে জুনিয়র পার্টি মানে অভিষেক পন্থী। একদিকে মমতাপন্থী, একদিকে অভিষেক পন্থী। না, ওপরে পিসি ভাইপো এক হলেও নিচু স্তরে যে এক হয়ে আছে এটা ভাববেন না। নিচু স্তরে আমি আমার এলাকায় দেখি কিন্তু ভাগ আছে, একটা অভিষেক পন্থী আছে, যতই মুখে বলুক অভিষেক আমার সেনাপতি, কিন্তু কোথাও যেন একটা গন্ডগোল আছে। আর সেই গন্ডগোলে কিন্তু কার্যত চারিদিকে পাকছে, আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গেছেন। তিনি দেখছেন একের পর এক যা হচ্ছে, তার যা স্বপ্ন ছিল, যা তার চিন্তা ছিল, সব শেষ হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বড় ধাক্কা যেটা লেগেছে সেটা হচ্ছে এই 25,753 জনের চাকরি চলে যাওয়া। এটাও কিন্তু তৃণমূলকে ভাবাচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এর পরে যে নির্বাচনগুলো হবে, সেই নির্বাচনে যদি তিনি হেরে যান, তিনি এই যে সকলের সামনে বড় বড় ডায়লগ মারছেন, এই ডায়লগ মারার জায়গা থাকবে না। তাই সেখান থেকে বেরোনোর জন্য তার কাছে একটাই অপশান, আর সেটা হচ্ছে ইভিএম হ্যাকিংয়ের অভিযোগ এর আগেও অনেকে করেছে, সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছে মামলা, তারপরে দেখা গেছে কাঁচকলা, কিচ্ছু হয়নি। অর্থাৎ এরা অভিযোগটাই তুলে দেয়, আসলে হারার আগে একটা অজুহাত খুঁজে নেয়। আপনারা জানেন তো বাংলায় একটা কথা আছে, নাচতে না জানলে উঠুন বেকা, অর্থাৎ উঠুনের দোষ হয়। তো সেরকমই অর্থাৎ ওই আঙুর ফল টক, এই সব কিছুই কিন্তু উপমা বা উদাহরণ একদম নির্ভেজালভাবে খেটে যায় এই তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। আর তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এই রাজ্যে বিজেপির যে উত্থান শুরু হয়েছে তাকে আটকানো যাবে না। যতই মিডিয়া বোঝাক, যতই মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে করে বলুন যে একমাত্র বিজেপিকে আমরাই এই রাজ্যে আটকে দিয়েছি, এসব ঢপের চপ। বিজেপি সংখ্যায় আগে কত ছিল, 2021-এর পরে কত হয়েছে, এটা ভাবলেই বুঝে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ডাহা ফেল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস একদম ত্রিপুরায় গিয়ে বলেছিলেন কি, আমরা জিতছি, বদলে দেবো সব কিছু। এই যে বদলে দেবো কথাটা, এটা সমস্ত রাজনৈতিক দলই বলে না। আজও তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেন তিনি প্রধানমন্ত্রী হবেন, তার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, তবু তিনি দেখেন। ঠিক সেভাবেই কিন্তু এই রাজ্যে এসে ওই অমিত শাহ, জেপি নাড্ডাজি সবাই কিন্তু একই কথা বলেছিলেন, আপকি বার 200 পার। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যান যে আপকি বার 200 পার বলেছিলেন, তাদের আমরা আটকে দিয়েছি, কিন্তু 77টা বিধায়ক তারা বের করে নিয়েছে। অর্থাৎ কার্যত তারা কিন্তু হারেনি, এগিয়ে নিয়ে গেছে। 200 বলেছিল, 77 বের করে নিয়ে গেছে, ভাববেন একবার। অন্যদিকে ত্রিপুরায় গিয়েছিলেন মমতা ব্যানার্জি, তারপর গোয়ায় গেছিলেন, একদম 5,000 টাকা করে দেবেন বলেছিলেন মেয়েদেরকে, কাঁচকলা লবণাঙ্কা, একটা আসনে জিততে পারেনি, নোটার সঙ্গে লড়াই করে মাথা নিচু করে পালিয়ে এসছে। গোয়াতে তাদের আর কেউ নেই, ত্রিপুরা যারা আছে তারাও শেষের দিকে, কোথাও কিচ্ছু নেই, সব জায়গায় শূন্য হয়ে গেছে। অখিলেশ যাদবের ওই ঘাড়ে ভর দিয়ে একটা টিকিট পেয়েছে আর কি, ওখানে লোক দাঁড়াবে, আমি সর্বভারতীয় দল, কাঁচকলা, কিচ্ছু নেই এই দলটা, পুরো ফোপড়া হয়ে গেছে। আমাদের পাড়ার কোনো আমার পাড়ায় যদি কোনো জায়গায় কোনো একটা ছোট্ট ক্লাব আছে ফুটবল খেলে, তারা যদি লিখে দেখে বার্সেলোনা, তাহলে কি সেটা বার্সেলোনা হয়? ঠিক একইভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লেখা, তৃণমূল কংগ্রেস আজকে একটা সামান্য আঞ্চলিক দল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ভোটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই হেরে গেলে কি বলবেন তা আগে থেকে তৈরি করে রাখছেন, যে প্রচুরভাবে ব্যাপকভাবে ইভিএমে দুর্নীতি হয়েছে। আর যেখানে তার জয় হবে, অর্থাৎ যে আসনটা ধরুন লোকসভায় সবটাই তার বিজেপি পাবে না, 42 পাবে না, তো সেখানে যেখানে জিতবে সেখানে বলবে এখানে মেশিনে কিছু কারচুপি করতে পারেনি, এখানে কড়া ছিল। তাই ঢপের চপ সোনা বাংলা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম বুঝে গেছেন যে তার দল বিজেপির থেকে পিছনে থাকবে, যেটা আমার মনে হলো। এবার পুরোটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আমাদের পরবর্তী রুদ্রবার্তা টুডে দেখার অপেক্ষায় আপনি থাকুন। আজ থেকে লাগাতার চলবে রুদ্রবার্তা টুডেও, চলবে রুদ্রবার্তার মতো। এখানে রাজনীতি নিয়ে আলোচনা হবে এবং রাজনীতির মার প্যাঁচগুলো এখানে কিন্তু বারবার আমি আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ কোথায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে, রাজ্যও থাকবে, দেশেরও থাকবে, সবগুলো নিয়ে আগামীকাল থেকে আরও ভালোভাবে থাকবে রুদ্রবার্তা টুডে। এখনকার মতো আসি, দেখা হচ্ছে আগামীকাল। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সবার কাছে, এবং সবাইকে বলবেন রুদ্রবার্তা টুডেটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে
আমার আপনজন হতে। খুব ভালো থাকুন, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।